ওয়াকআউটের পর ঐকমত্য কমিশনের বৈঠকে ফের যোগদান বিএনপির। জুলাই সনদ হওয়ার পর নির্বাচন নিয়ে আলোচনা, বললেন নাহিদ। যে তরুণরা দেশ গড়বে তারাই করছে চাঁদাবাজি, মির্জা ফখরুলের মন্তব্য। ন্যায্যতার ভিত্তিতে দেশ গড়ার আহ্বান। মাইলস্টোন ট্র্যাজেডিতে আরেক শিক্ষার্থী সাহিলের মৃত্যু। 7 দিন পরেও আতঙ্কগ্রস্ত সহপাঠীরা। চট্টগ্রামে ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা, সাগর শান্ত হলেও উপকূলে ভাঙন আতঙ্ক। বরিশালে জমে থাকা পানিতে দুর্ভোগ। এবং যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় নিহত 63 ফিলিস্তিনি। গাজায় আমিরাত ও জর্ডানের খাদ্য সহায়তা। শুনছিলেন শিরোনাম। স্বাগত এখন দুপুরে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন, আমি সুমাইয়া রাত্রি এবং আমি তানজিম শাফিন। সাংবিধানিক 4টি প্রতিষ্ঠানের নিয়োগ বিধিমালা ইস্যুতে একমত হতে না পেরে ঐকমত্য কমিশনের বৈঠক থেকে আজ আধা ঘন্টা ওয়াকআউট করে বিএনপির প্রতিনিধি দল। সাংবিধানিক প্রতিষ্ঠানের জন্য আলাদা নিয়োগ কমিটি হলে নির্বাহী বিভাগ দুর্বল হবে বলে মনে করে দলটি। এ অবস্থায় বিএনপিকে বিকল্প প্রস্তাব দেওয়ার আহ্বান জানিয়েছে এনসিপি। আর ঐকমত্য কমিশনের সহসভাপতি আশা প্রকাশ করেছেন, সব রাজনৈতিক দলের অংশগ্রহণে জুলাই সনদ স্বাক্ষর করে ঐতিহাসিক দলিল করতে চায় কমিশন। আরও জানাচ্ছেন হাসিব বিল্লাহ। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগ কমিটি ইস্যুতে সোমবার ঐকমত্য কমিশনের 20তম বৈঠক শুরু হয় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান নিয়ে এদিন আলোচনা শুরু হয়। তবে আলোচনায় অংশ না নিয়ে বৈঠক ওয়াকআউট করে বিএনপির প্রতিনিধি দল। গণঅভ্যুত্থানের পর প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর দাবির প্রেক্ষিতে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের জন্য একটি স্বাধীন কমিটি এনসিসির প্রস্তাব দেয় সংবিধান সংস্কার কমিশন। তবে ওই প্রস্তাবে আপত্তি জানায় বিএনপি। এরপর এনসিসি থেকে সরে এসে কাঠামোগত পরিবর্তন এনে সংবিধান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি নামে নতুন প্রস্তাব দেয় ঐকমত্য কমিশন। এতেও আপত্তি জানায় বিএনপি। মিজানুর রহমান সাধারণ সম্পাদক। গত বুধবার কমিশনের 18তম বৈঠকে আরও কিছু সংশোধনী এনে নতুন করে 5টি সাংবিধানিক পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে আলোচনা শুরু করে ঐকমত্য কমিশন। নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, দুর্নীতি দমন কমিশন এবং ন্যায়পাল নিয়োগের জন্য একটি স্বাধীন কমিটি গঠনের প্রস্তাবনা দেয়া হয়। বেশিরভাগ রাজনৈতিক দল সেদিন কমিশনের প্রস্তাবে একমত হলেও বিএনপি শর্ত সাপেক্ষে শুধু নির্বাচন কমিশনের বিষয়ে ছাড় দেয়। দলটির পক্ষ থেকে জানানো হয়, বাকি প্রতিষ্ঠানগুলো আগের আইনের দ্বারা নির্ধারিত হবে। সোমবার কমিশনের 20তম বৈঠকে সাংবিধানিক বিষয় নিয়ে ফের আলোচনা শুরু হলে আধা ঘন্টা ওয়াকআউট করে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাহী বিভাগের কাছে জনপ্রত্যাশা অনেক। সাংবিধানিক প্রতিষ্ঠানের জন্য আলাদা নিয়োগ কমিটি হলে নির্বাহী বিভাগ দুর্বল হবে। পরিবর্তিত অবস্থায় জনপ্রত্যাশা এবং জন আকাঙ্ক্ষা পরিপূরণের জন্য আগামী দিনে নির্বাহী বিভাগের কাছে অনেক বেশি প্রত্যাশা, অনেক বেশি কার্যক্রম আশা করে। সেই লক্ষ্যকেই আমরা সামনে রেখে মনে করি যে নির্বাহী বিভাগকে অতিরিক্ত দুর্বল করার মধ্য দিয়ে রাষ্ট্রের সেই আকাঙ্ক্ষা, জনগণের সেই আকাঙ্ক্ষা পরিপূর্ণ হবে না। সুতরাং আমরা সেই বক্তব্যটা আগেও দিয়েছি, আজকে হয়তো আবার দেব। সেটার বিবেচনা আমরা মনে করি সেই আলোচনায় আমরা অংশগ্রহণ না করাই উত্তম। এদিকে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নির্বাহী ক্ষমতার অধিভুক্ত নয়। বিএনপিকে বিকল্প প্রস্তাব দেওয়ার আহ্বান জানান তিনি। এটা তো আমরা কোনো একটা দলের নীতি আদর্শ বা কোনো একটা দলের গঠনতন্ত্র ঠিক করার জন্য আমরা এখানে বসি না। আমরা গোটা জাতির প্রত্যাশার জায়গাগুলোকে কিভাবে রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে পূরণ করা সম্ভবপর হবে সেরকম একটা কাঠামো বিনির্মাণের জন্যই কিন্তু আমরা এখানে বসেছি। আমরা এখানে সংস্কারের বিষয়গুলো নিয়ে কথা বলছি। যদি কারো কাছে মনে হয় যে পিএসসিকে, সরকারি কর্ম কমিশনকে, দুর্নীতি দমন কমিশনকে সেটা আগে যেভাবে নিয়োগ হতো সেভাবে নিয়োগ হলেই জাতির জন্য ভালো, তাহলে তারা সেটা যুক্তি দিয়ে উপস্থাপন করবে। এর আগে বৈঠকের শুরুতে কমিশনের সহসভাপতি বলেন, সব রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করে ঐতিহাসিক দলিল করতে চায় কমিশন। আমরা চাই এগুলি নিষ্পত্তি করে জাতীয় সনদে এগুলি যুক্ত করে জনগণের সামনে সেগুলোকে উপস্থাপন করে
সকলে মিলে স্বাক্ষর করে একটা ঐতিহাসিক দলিল তৈরি করতে, যার মধ্যে দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখাটা থাকবে। সব বিষয়েই আমরা যে তাতে অন্তর্ভুক্ত করতে পারবো সেটা আমরা কখনোই মনে করিনি। এগুলো প্রয়োজন, গুরুত্বপূর্ণ, মৌলিক, সেগুলো আমরা বিবেচনা করছি। অধ্যাপক আলী রিয়াজ বলেন, গুরুত্বপূর্ণ 20টি বিষয়ের মধ্যে 12টি বিষয়ে ঐকমত্য হয়েছে। চলতি মাসেই সংস্কার বিষয়ক আলোচনার ইতি টানতে চায় ঐকমত্য কমিশন। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়ে আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা। এ নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে চলছে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর ব্রিফিং। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। ডিসেমিনেট করা যায় এবং সেই জায়গায় প্রতিদিনই যাতে প্রেস কনফারেন্স করে আপনাদেরকে জানানো যায় যে কোথায় কি কিভাবে হচ্ছে, কোথাকার সিচুয়েশনটা কি, এই প্রত্যেকটা বিষয় এবং খুব দ্রুততার সাথে, এবং এইটার থেকে আপনারা যাতে প্রতিনিয়ত সব সময় যাতে ইনফরমেশন পান সেই বিষয়ে জোরদার করতে বলা হয়েছে। এবং এই বিষয়ে প্রফেসর ইউনূস বারবার বলেছেন যে এই পুলিশের যে কাজগুলো অনেক ক্ষেত্রেই মানুষের কাছে আসছে না, এই একটা ইনফরমেশন সেন্টার বা একটা মিডিয়া সেন্টার না থাকার কারণে। পুলিশ অনেক জায়গায় অনেক ভালো ভালো কাজ করছেন, অনেক জায়গায় ইন্টারভেনশন ওরা খুব দ্রুতই করছেন, কিন্তু দেখা যাচ্ছে যে এই বিষয়গুলো আমাদের অনেকের কাছেই জানা থাকছে না। সেই জন্য এই মিডিয়া সেন্টারটা এটা এইভাবে কাজ করবে। আরও অনেক বিষয় আলোপ হয়েছে। আমাদের যিনি ডেপুটি প্রেস সেক্রেটারি আছেন উনি আরও একটু বিশদ বলবেন। ধন্যবাদ। আজকে আলোচনার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বাহিনীকে হটস্পটগুলো নির্বাচনের আগে যে জায়গাগুলোতে সমস্যা হতে পারে বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করে সেই স্পটগুলোকে দ্রুত আইডেন্টিফাই এখানে সেগুলো সম্পর্কেও তাদেরকে একটা নির্দেশনা দিয়েছেন। বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোঅর্ডিনেশনের মাধ্যমে একটা সিচুয়েশন রিপোর্ট যেন কেন্দ্রীয়ভাবে পাঠানো হয়, যাতে করে সরকারের ঊর্ধ্বতন দায়িত্বশীল যারা আছেন ওনারা যাতে বুঝতে পারেন যে একটা গ্রাউন্ড লেভেলের সিচুয়েশনটা কি এবং সেই অনুযায়ী যাতে পদক্ষেপ নিতে পারেন। এই জন্য সিচুয়েশন রিপোর্ট কেন্দ্রে পাঠানোর জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা যেসব বাহিনী আছেন সবাইকে উনি একটা নির্দেশনা দিয়েছেন। আজকে প্রশাসনের রদবদল নিয়েও আলোচনা হয়েছে। নির্বাচনের আগে আপনি জানেন যে প্রশাসনে একটা রদবদল আসন্ন, এই রদবদলটা কী প্রক্রিয়ায় হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং সে বিষয়ে কিছু সিদ্ধান্ত হয়েছে। মোটামুটি এই হচ্ছে আজকের আলোচ্য বিষয়। এর বাইরে যদি এখন আপনাদের কোনো প্রশ্ন থাকে না, আরো দুইটা বিষয় সেটা বলছি। একটা হচ্ছে যে আজকে ইউএস অ্যাম্বাসাডার, ইউএস চার্জ অ্যাফেয়ার্স টেসি অ্যান্ড জ্যাকবসন আজকে প্রফেসর ইউনূসের সাথে কল অন করেছেন। এটা খুবই একটা সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশে মিটিং হয়েছে। সেই মিটিংয়ে ইউএস বাংলাদেশের যে ট্যারিফ টকস, তারপরে কাউন্টার টেরোরিজম, আমাদের ইলেকশনের প্রস্তুতি, কনসেনসাস কমিশনের যে ডায়ালগগুলো হচ্ছে সেগুলো নিয়ে কথাবার্তা হয়েছে। প্রফেসর ইউনূস পুরো ইউএস চার্জ অ্যাফেয়ার্সকে জানিয়েছেন যে বাংলাদেশ গভর্নমেন্টের, ইন্টারিম গভর্নমেন্টের টপ প্রায়োরিটি হচ্ছে কাউন্টার টেরোরিজম, এবং উনি বলেছেন টেরোরিস্টদের ব্যাপারে এই গভর্নমেন্টের জিরো টলারেন্স, কোনো ধরনের কোনো টলারেন্স টেরোরিস্টদের প্রতি শো করা হবে না, জিরো টলারেন্স। উনি এটা ব্যক্তহীন কণ্ঠে জানিয়েছেন। আর আজকে আপনি জানেন আজকে রাতে আমাদের প্রতিনিধি দল ইউএসএ যাচ্ছেন। আজকে টক্সটা শুরু হওয়ার কথা, ট্যারিফের টক্স হওয়ার কথা। সেইটা আমরা আশা করছি যে এই টক্সটা ভালোভাবে কনক্লুশন হবে এবং আমরা এই প্রতিনিধির সাথে, যদিও টক্সে থাকবেন না, বাট প্রতিনিধির সাথে একটা গ্রুপ অফ বিজনেসম্যানও যাচ্ছেন। থ্যাংক ইউ। আমি এই বিষয়ে এখনো কিছু জানি না। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে চলছে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর ব্রিফিং। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে।
সংখ্যানুপাতিক পদ্ধতিতে সংসদের উচ্চ কক্ষ গঠনের বিষয়ে ঐকমত্য না হলে জুলাই সনদ সই করা নিয়ে সংশয় প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে জামালপুরে শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি। পরে জামালপুরে এনসিপির জুলাই পদযাত্রা ও জনসভা হয়। সেখানে দলটির নেতা তাসনিম চারা বলেন, অতীতে জনগণ বারবার প্রতারিত হয়েছে, এর পরিবর্তন হওয়া জরুরি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সংস্কার, বিচার ও নতুন সংবিধানের দাবিতে দেশের ৬৪ জেলায় পদযাত্রা করছে এনসিপি। জুলাই পদযাত্রার ২৮তম দিনে জামালপুরে পদযাত্রা ও সমাবেশ করেছে দলটি। সোমবার সকালে জামালপুর ডাকবাংলোয় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতদের সাথে সাক্ষাৎ করেন দলটির শীর্ষ নেতা নাহিদ ইসলাম। এ সময় সংসদের উচ্চ কক্ষে পিআর পদ্ধতি না হলে জুলাই সনদে সই করা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। উচ্চকক্ষটা ভোটের অনুপাতে হতে হবে, পিআর অনুসারে হতে হবে, এটা আসনের অনুসারে হওয়া যাবে না। ফলে উচ্চকক্ষ আমাদের ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে বিষয়ে এখনো ঐক্যমত আসেনি। তো সে বিষয়ে ঐক্যমত না আসলে এই জুলাই সনদ স্বাক্ষরিত হবে কিনা সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে। পরে শহরের ডাকবাংলা মোড় থেকে শুরু হয় পদযাত্রা। প্রধান প্রধান সড়ক ঘুরে ফৌজদারি মোড়ের সমাবেশে যোগ দেন দলীয় নেতাকর্মীরা। সমাবেশে সংস্কার, বিচার, নির্বাচন এবং জাতীয় ও স্থানীয় উন্নয়ন ও অসঙ্গতি তুলে ধরে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নেতারা। সংস্কার প্রয়োজন, সংস্কার পথে যারা বাধা দিবে তাদেরকে দেশবাসী মনে রাখবে। যেই ব্যবস্থার কারণে রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী নিজের নাগরিককে গুম করেছে, বিগত বছরগুলোতে খুন করেছে নির্বিচারে, সেই রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন হতেই হবে এবং এই অপরাধের বিচারও হতেই হবে। একই সমাবেশে ৫ আগস্ট জুলাই সনদ দিতে হবে বলে আবারও হুঁশিয়ারি দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। ৫ই আগস্ট আসতে যাচ্ছে, আমাদের জুলাই গণঅভ্যুত্থানের ১ বছর পূর্তি হবে। ৫ই আগস্টের আগে ৩রা আগস্ট আমরা ঢাকায় জড়ো হব। আমরা বলেছি জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র অবশ্যই ৫ই আগস্টের মধ্যে জারি করতে হবে। এনসিপি ও বৈষম্য বিরোধী সহ যে কোনো পরিচয়ে কেউ চাঁদাবাজি করলে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করার আহ্বান জানায় দলটি। এখন জামালপুর। সমন্বয়ক পরিচয়ে তরুণরা চাঁদাবাজি করছে, এটি কাম্য নয়। তাদের দেশ গঠন করতে হবে ন্যায্যতার ভিত্তিতে। রাজধানীতে ফ্যাসিবাদী বিরোধী আন্দোলন ও আমার না বলা কথা বিষয়ক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ফ্যাসিবাদ হটানোর মূল লক্ষ্য দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ও ন্যায্যতা প্রতিষ্ঠা করা, তবে ১ বছরেও সেটি করা সম্ভব হয়নি। গোটা বাংলাদেশ তোমাদের দিকে চেয়ে আছে। তরুণ যুবক যারা বন্দে দিয়েছে, যারা পাল্টে দিয়েছে সেই হাসিনার ক্ষমতাকে, তাকে দূর করে দিয়েছে দেশ থেকে, তাদেরকেই তো এখন এই দেশ গড়ে তুলতে হবে। দুঃখ হয় আমাদের যখন আমরা দেখি যে ১ বছর সময়ের মধ্যেও আমরা একথা জোর গলায় বলতে পারছি না যে আমরা এখন তৈরি হয়ে গেছি এই দেশ আমরা নতুন করে গড়ে তুলব। উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় গতরাত 1:45 14 বছরের শিশু শাহিন ফারাবি আয়ান মৃত্যুবরণ করেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 35 জনে। রাতেই জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে পরিবারের কাছে আয়ানের মরদেহ হস্তান্তর করা হয়। বাদ জোহর নবাবগঞ্জ তার গ্রামের বাড়িতে দাফন কার্য সম্পন্ন করা হবে। এদিকে হাসপাতালটিতে এখনও আইসিইউতে আছেন 3 জন, 9 জনের অবস্থা আশঙ্কাজনক। তবে সুস্থ হয়ে ওঠা 10 জনকে পর্যায়ক্রমে ছাড়পত্র দেওয়া হবে। এখনও হাসপাতালটিতে ভর্তি আছেন 33 জন, এদের মধ্যে 27 জন শিশু। আর বিমান দুর্ঘটনার সুষ্ঠু তদন্তে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে 9 সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মাইলস্টোন স্কুল বিমান দুর্ঘটনায় হতাহতের সবশেষ খবর জানাতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আছেন সহকর্মী মেহরাব সুমন, যুক্ত হব তার সাথে। মেহরাব, বার্ন ইনস্টিটিউটে আজ কোনো ব্রিফিং হয়েছে কিনা? চিকিৎসকরা
আজকে শিক্ষার্থীদের কি অবস্থা জানাচ্ছেন শারীরিক? বাইরের মেঘাচ্ছন্ন পরিবেশের মতোই হাসপাতালের যে মেঝে সেখানকারও একই বিরাজ করছে। স্বজনদের উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন পার করছে তাদের আহতদের জন্য। হাসপাতাল কর্তৃপক্ষ এখন পর্যন্ত যেটা জানিয়েছে সবশেষ ৩৫ জন নিহত হয়েছেন। যে নামটি সবশেষ যুক্ত হলো সাহেল ফারাবী আয়ান। আয়ানের পিতার সঙ্গে কিছুক্ষণ আগেই আমার মুঠোফোনে কথা হচ্ছিল। সে যেটি জানিয়েছে বাদ জোহর তার জানাজা সম্পূর্ণ হয়েছে এবং নবাবগঞ্জে তার দাফন কাজের কার্যক্রম চলছে। হাসপাতাল কর্তৃপক্ষ আরও একটি খবর আমাদের জানিয়েছে যে এখানকার বিদেশি যে সিঙ্গাপুর এবং চীন থেকে যে ডক্টররা এসেছেন তারা একটি ব্যাপারে বারবার তাগিদ দিচ্ছে, সেটা হচ্ছে ট্রমা সেন্টার খোলা। হাসপাতাল কর্তৃপক্ষকে তারা বারবার বলছেন যে তাদেরকে যদি ট্রমা সার্ভিস, যেটা আপনাকে বলে কাউন্সিলিং, যদি না করা হয় তাহলে প্রতিটা স্টুডেন্টের এই প্রভাবটা পড়তে পারে। সেক্ষেত্রে তারা এই তাগিদটি বারবার দিয়ে যাচ্ছেন। তবে স্বস্তির খবর হচ্ছে পর্যায়ক্রমে 10 জনকে ছাড়পত্র দেওয়া হবে। আমাদের কিছুক্ষণ আগেই হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যে 3 জনকে তারা আজকে ছাড়পত্র দেওয়ার জন্য তৈরি হচ্ছে। তবে সাহেলের পিতার সঙ্গে আমার যেটি কথা হয়েছিল যে তাদের যে জানাজার যেটা হচ্ছে এবং তারা এলাকায় দিয়েছে। আর সর্বশেষ হাসপাতালে এখন 33 জন রোগী ভর্তি আছে, তাদের মধ্যে 27 জন হচ্ছে স্কুলের স্টুডেন্ট এবং তাদের মধ্যে 3 জন এখন আইসিইউতে, 9 জনের অবস্থা আশঙ্কাজনক। আর 10 জনকে তো বললামই পর্যায়ক্রমে ছাড়পত্র দেওয়া হবে এবং দ্রুতই ট্রমা সেন্টার খোলার জন্য আহ্বান করছে। আর আপনার উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে 9 সদস্যের উচ্চ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে সর্বশেষ। সহকর্মী মেহরাব সুমন যুক্ত হয়েছিলেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে, জানাচ্ছিলেন হতাহতদের চিকিৎসার সবশেষ খবর। মাইলস্টোন ট্র্যাজেডির 7ম দিন পরও আতঙ্কগ্রস্ত সহপাঠীরা। বিভীষিকাময় সেই দৃশ্য কোনোভাবেই ভুলতে পারছে না শিশু অভিভাবকরা। সকালে ঘুম থেকে উঠে সেই যে স্কুল গিয়েছিল ওরা, তাদের মধ্যে নাফি, নাজিয়া ফাতেমা, রাইসা মনি সহ অনেকেই আর ফেরেনি। এই পৃথিবীর পাট চুকিয়ে তারা পাড়ি দিয়ে জমিয়েছে না ফেরার দেশে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অনেকেই পাঞ্জা লড়েছেন এখনও। ছোট্ট এই ফুলেদের জন্য ঝরে পড়ায় শোকাহত পুরো দেশ। তানজিলা খান মিমের প্রতিবেদন। আকাশের মধ্যে ব্লাস্ট হওয়ার একটা সাউন্ড, তখন ক্লাসরুম থেকে বাইরে তাকিয়ে দেখি কি যে প্রাইমারি সেকশনের একটা সেকশনের মধ্যে ঢুকে গেছে পুরো প্লেনটা, ঢুকে ভিতরে আগুন জ্বলতেছে। ছুটি হবে একটু পর সবাই ছিল। তারা ডেস্কের সাথে হাত দিয়ে পুতুলের মতন বসেছিল, তাদের পুরো শরীরটা লাল, চুল কিছু ছিল না। এ দেখে কার মন না খাবে? প্রযুক্তির এই যুগে টাইম মেশিনে করে যদি পেছনে চলে যাওয়া যেত, চলে যেতাম 7 দিন আগে, যেখানে সকালটা শুরু হয়েছিল এক ঝাঁক পাখিদের কলতানে। স্যার নিশ্চয়ই ক্লাসে এসে বলেছিলেন, আজ যদি কেউ ক্লাসে কথা বলো খুব শাস্তি দেব। শুনে হয়তো ওরা চুপ হয়েছিল, তবু শান্ত হয়নি চোখ জোড়া। অপেক্ষা চলছিল কখন ছুটি হবে, কখন খেলবো। কেউ হয়তো কথাগুলো আমাদের বলেনি, তবু 7 দিনে যতবার সংবাদপত্র, টেলিভিশন অথবা সামাজিক যোগাযোগ মাধ্যম দেখেছি, আমরা ওদের কথা মনে মনে ঠিক শুনতে পেয়েছি। প্রশ্ন করেছি, হে সৃষ্টিকর্তা, গল্পটা কেন অন্য দিনের মতো হলো না? কেন এত নির্মমতার সাক্ষী হলাম আমরা? পাঠশালার শরগোলের মাঝে হঠাৎ বজ্রপাতের শব্দ। ঠিক যখন ওদেরই কেউ খেলছিল, আকাশ থেকে নেমে এলো ছোট্ট একটা প্লেন। সেই প্লেনে বসেছিল লাল টুকটুক ম্যাম। আচ্ছা, এভাবেও যে প্লেন আকাশ থেকে নেমে এসে প্রাণ কেড়ে নেয়, জানা ছিল কি ওদের? সব যখন বিধ্বংস, আমরা তখন খানিক বাদে বাদেই ব্রেকিং নিউজ দিতে কিবোর্ডে আপডেট করছি আহত নিহতের সংখ্যা। আর্তনাদ, আহাজারিতে আর আগুনের কালো ধোঁয়ায় ছাই হয়ে গেল মাইলস্টোন কলেজ। পেশাগত দায়িত্ব পালনে ততক্ষণে উপস্থিত সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, গণমাধ্যম কর্মীরাও।
দায়িত্বের আড়ালে কোমল শিশুদের অগ্নিদগ্ধ দেহ অশ্রুসিক্ত করেছে তাদেরও। চেষ্টা করছি মানবিকতার বা মনুষ্যত্বের সর্বোচ্চ উদাহরণ স্থাপন করার জন্য। আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখেছি রাস্তার মধ্যে বিভিন্ন মৃতদেহ পড়ে থাকতে, যাদের হয়তো হাত পা শরীরের বিভিন্ন অঙ্গ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আমাদের ক্যাম্পের সদস্যরা শরীরের ইউনিফর্ম খুলে এই মৃতদেহের উপরে বিছিয়ে দিয়েছিলেন। বিছিয়ে দিয়ে তারা বোঝাতে চেয়েছিলেন যে সবার উপরে মানুষ সত্য, এর উপর আর কিছু নাই। যদিও এটা পেশাদারিত্বের জায়গা থেকে এটা হয়তো আমাদের হতে হয় না, ভেঙে পড়তে হয় না, কিন্তু আমি নিজেও একজন বাবা। নিজেকে নিজের সন্তানের কথা চিন্তা করে হলেও আমি হাসপাতালে পৌঁছানোর আগেই নিজে অনেক মানসিকভাবে ভেঙে পড়ি। টানা লাইফ শুরু হয়। শুরুতেই একটি হাসপাতালে যখন ঢুকি, ওখানে একজন শিক্ষককে দেখে এবং দুজন ছাত্রছাত্রীকে দেখে আমি সেখানে, তার মধ্যে একটা বাচ্চা, একটা মেয়ে যার হাত পুড়ে গেছে, শরীরের একটা অংশ পুড়ে গেছে, যাকে ইতিমধ্যে ব্যান্ডেজ করে রাখা হয়েছে। তো এই যে পোড়া দগ্ধ মানুষের যেই কষ্ট, শুধুমাত্র ওর শরীরের একটা অংশ পুড়ে গেছিল, সেটাই সে সহ্য করতে পারছে না। দিশেহারা হয়ে স্বজনেরা এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘুরে খুঁজে নিয়েছে নিজেদের সোনামণিকে। রাষ্ট্র পালন করেছে রাষ্ট্রীয় শোক, প্রার্থনা হয়েছে ধর্মীয় উপাসনালয়। সপ্তাহ ব্যবধানে বেড়েছে মৃত্যুর সংখ্যাও। বাবা মায়েরা আশায় আছেন, কারো কারো আশার আলো নিভে গেছে, কেউ কেউ এখনও অপেক্ষায় রয়েছেন একটা মিরাকলের। এই কদিন ধরেই এই এতগুলো প্রাণ হারানোর দায় কার তা নিয়ে তর্ক বিতর্ক খুব চলেছে। রটেছে নিহতের সংখ্যা নিয়ে গুজবও। এই যে রাষ্ট্রের প্রতিদিন নতুন নতুন ইস্যুতে আমরাও হয়তো আর কদিন পরই ভুলে যাব এই মাইলস্টোন ট্র্যাজেডির গল্প। কিন্তু ভুলবে না কেবল যার যায়, কেবল সেই তো বোঝে হায় হারানোর কি যন্ত্রণা। তানজিলা খান মিম, এখন, ঢাকা। ঐকমত্যের ভিত্তিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন জামায়াতে ইসলামী। দুপুরে জামায়াতের আমির শফিকুর রহমানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং শিকের সৌজন্য সাক্ষাতে কথা জানান দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। একটা প্রধান তৈরি পোশাক শিল্পের রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশের সারা দুনিয়াতে সম্ভাবনার কথা তিনি উল্লেখ করেছেন। সেক্ষেত্রে আমাদের এই রপ্তানির শুল্কতার ট্যারিফ সম্পর্কে বাংলাদেশের বিদ্যমান সমস্যাটা যাতে দ্রুত সমাধান করা যায় সে সম্পর্কে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। আমরাও আশাবাদ করেছি। মেজর ইস্যুতে সংস্কার করে একটা ঐক্যমত্য পর্যায়ে পৌঁছবার জন্য সরকার যে সহযোগিতা করে যাচ্ছে, জামাতের প্রতিনিধি দল ঐক্যমত্য কমিশনে প্রতিদিন নিরবিচ্ছিন্নভাবে সেখানে সময় দিচ্ছেন। আমরা আশা করি একটা ঐক্যমতের ভিত্তিতেই আগামী নির্বাচনে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ ইনশাল্লাহ তৈরি হবে। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩০ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের অভিযোগ গঠনের শুনানি শেষ। আসামি পক্ষের শুনানি কাল দুপুরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এই আদেশ দেন। এর আগে সকালে আবু সাঈদ হত্যার মামলায় গ্রেপ্তারকৃত রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম সহ ৬ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিকে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলায় পলাতক সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ৮ জন আসামির পক্ষে ২ জন স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল। এ মামলায় অভিযোগ গঠনের শুনানি ৭ আগস্ট। এছাড়া লক্ষ্মীপুরে ৫ জনকে হত্যায় মানবতাবিরোধী অপরাধে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারি সহ ২ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশে দিয়েছেন ট্রাইব্যুনাল। এই মামলায় গ্রেপ্তার ৩ জনকে একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল ২। টানা বৃষ্টিতে আবারও জলাবদ্ধতার কবলে বন্দর নগরী চট্টগ্রাম। হাঁটু থেকে কোমর পানির নিচে নগরীর নিচু এলাকা, ডুবে গেছে সড়ক, বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, সব জায়গা। সকাল থেকে জলাবদ্ধতায় স্থবির পুরো শহর, দুর্ভোগে নগরবাসী। জলাবদ্ধতার এই অভিশাপ থেকে স্থায়ী মুক্তি চান তারা। হোসেন জিয়াদের প্রতিবেদন। বৃষ্টিতে আবারও ডুবল বন্দরনগরী চট্টগ্রাম। রাতভর টানা বৃষ্টির পর
সোমবার ভোর থেকেই পানিতে তলিয়ে যায় নগরীর অনেক এলাকা। বহদ্দারহাট, আগ্রাবাদ, চকবাজার, কাপাসগোলা কিংবা হালি শহর সড়কের দিকে তাকালে খাল বা নদী মনে হলেও এগুলো শহরের ব্যস্ততম এলাকার রাস্তা। কোমর সমান পানি আর যানজটের দুর্ভোগে পড়েছেন শহরের বাসিন্দারা। রাস্তায় আটকা পড়ে অ্যাম্বুলেন্স, স্কুল বাস, অফিস যাত্রী সহ হাজারো মানুষ। অনেকে আবার কয়েক কিলোমিটার হেঁটেই গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করেন। ম্যানহোলের নালাটা আপনার ঢাকনাটা সবসময় খোলা, তারপর আপনার পানি যাইতে পারে না, বাচ্চারা পড়ে যায়, অনেকবার অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে। বিল্ডিংয়ের রিন্টারগুলি আছে, ওখানে রিন্টারগুলি রয়ে যাওয়াতে নালাতে মনে করেন নালা ব্লক হয়ে যাচ্ছে। আমি কদমতলী থেকে চিটাং মেডিকেলে যাব, আমার রোগী আছে, এখন পানির জন্য যেতে পারতেছি না, গোড়াঘাট দেখেন ভিজে গেছে। প্রায় 1-1.5 ঘন্টা হবে এখানে দাঁড়াই আছি। ওইখান থেকে গোলফার থেকে এখানে পর্যন্ত আসছি, এখানে আইসা তো এই অবস্থা, আর যাইতে পারতেছি না। শুধু রাস্তা নয়, অনেকের বাসাবাড়িতেও ঢুকে গেছে পানি। রান্নাঘর থেকে শোবার ঘর সব জায়গায় পানি। শিশু, বৃদ্ধসহ সব বয়সী মানুষ পড়েন ভোগান্তিতে। স্বল্প আয়ের মানুষের আয় উপার্জনেও পড়ে ভাটা। পানি তো একার বেশি, অন পানির মধ্যে ডুবে যাই। আজকে তো মালিকের ইনকাম তো 1 টাকাও জমা নেবে না, কম নেবে না। দুপুরে জলাবদ্ধতার কবলে পড়া এলাকা পরিদর্শনে বের হন মেয়র। এছাড়া পাহাড় ধসের শঙ্কায় থাকা বাটালিহিল এলাকাও ঘুরে দেখেন তিনি। জানান, সিডিএ বেশ কয়েকটি খালে জলাবদ্ধতা প্রকল্পের কাজ শেষ করতে পারেনি, তাই কোনো কোনো এলাকায় এবছরও জলাবদ্ধতা হচ্ছে, তবে সেটা আগের বছরের চাইতে কম। এই হিজড়া কালের সংস্কারটা কমপ্লিট হলে এবং এই নালাগুলো কাজগুলো হলে এবং রাস্তাটা একটু উঁচু হলে আমি মনে করি ইনশাল্লাহ এই এলাকার যে প্রবলেমটা সেটা সলভ হবে। বর্ষাকাল শেষ হলে আমরা রাস্তাটার কাজ ধরবো, আর নালার কাজটা আমাদের চলতে থাকবে। আমি এখন দেখে গেছি নালার কাজ আমরা চালাবো, আর খালের কাজটা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কাজ চলছে, চলমান আছে। বৃষ্টি আশীর্বাদ হলেও চট্টগ্রামে হরহামেশাই তার রূপ নেয় অভিশাপে। নগরবাসী চান জলাবদ্ধতার এই অভিশাপ থেকে মুক্তি, চান স্থায়ী সমাধান। হুসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। সকাল থেকে টানা বৃষ্টিতে বরিশাল নগরীর বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে সীমাহীন দুর্ভোগে পড়েছেন নগরবাসী। এ নিয়ে আরও জানাতে যুক্ত হয়েছেন অমিত হাসান। অমিত, এখন নগরীর কোন কোন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং বৃষ্টি হলে এই যে জলাবদ্ধতা সৃষ্টি হয় এর আসলে কারণ কি? একটু জানিয়ে রাখি, রাত্রি সকাল 10টার সময় বৃষ্টি শুরু হয়েছে এবং সেই বৃষ্টি 12টা পর্যন্ত টানা হয়েছে, যার কারণে এই 2 ঘন্টায় প্রায় 90 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে বরিশালের আবহাওয়া অফিস। যার কারণে বরিশাল নগরীর যেসব নিচু এলাকাগুলো রয়েছে, নিচু সড়কগুলো রয়েছে, সেই সড়কগুলোতে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এবং যদি বলি যে তাহলে বটতলা এলাকা, বগুড়া রোড এলাকা, আলেকান্দা এলাকা, এছাড়া ভাটিখানা, সদর রোড, প্রাণকেন্দ্র যেটি, সেটিতেও কিন্তু আমরা আজকে দেখেছি যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এবং আসলে একটু বৃষ্টিতেই বরিশালে জলাবদ্ধতা হওয়ার প্রধান কারণ হচ্ছে যে বরিশালের ভেতর থেকে একসময় বহু খাল প্রবাহিত হয়েছিল, সেই খালগুলো বর্তমানে আসলে ড্রেনের আকার পরিণত হয়েছে। অনেক খাল আসলে খালের অস্তিত্ব না থাকায় সেই পানিগুলো নামতে পারে না, যার কারণে কিন্তু একটু বৃষ্টি হলেই বরিশালে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এবং আমার বাম পাশে যে বাসাটা দেখছেন, সেই বাসার মধ্যেও কিন্তু ইতিমধ্যে দেখছেন যে পানি প্রবেশ করেছে এবং সেই বাসাটির ভেতরে কিন্তু যারা মানুষজন রয়েছে তারা কিন্তু বেরোতে কিছুটা ভোগান্তিতে পড়ছেন। এবং আরেকটু জানিয়ে রাখি যে বরিশালে যে খালগুলো রয়েছে সেই খালগুলো সংরক্ষণে কিংবা সেই খালগুলোর আবার প্রাণ ফেরাতে বরিশাল সিটি কর্পোরেশন কাজ করছে। তবে 2 ঘন্টায় যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে আসলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং আসলে কর্তৃপক্ষ বলছেন যে ভাটার সময় পানিগুলো আসলে নেমে যাবে। তবে ভারী বৃষ্টি হওয়ার কারণে বরিশালের এই এলাকাগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার কারণে বরিশাল যারা নগরবাসী রয়েছে কিংবা স্কুলে কলেজে যাতায়াতের যারা লোকজন বাসিন্দারা রয়েছে তারা কিছুটা ভোগান্তিতে পড়ছেন এবং তারা বলছেন যে এই বৃষ্টির কারণে আসলে তাদের যে গন্তব্যে যেতে কিছুটা সমস্যা হচ্ছে এবং বরিশালের বিভিন্ন জায়গায় হাঁটু সমান পানিও আমরা দেখেছি। তবে এখন পানি কিছুটা নেমে যেতে শুরু করেছে, তবে বৃষ্টি কিন্তু এখনো চলছে। আগামী 2-1 দিন এই বৃষ্টি অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। তো বরিশাল থেকে আবহাওয়ার এই ছিল আমার কাছে সর্বশেষ রাত্রি। বরিশাল নগরীর জলাবদ্ধতার খবর জানাতে যুক্ত ছিলেন অমিত হাসান। 16 ঘন্টা পেরিয়ে গেলেও এখনো মেলেনি গাজীপুরের টুঙ্গিতে খোলা ম্যানহোলে পড়ে নিখোঁজ নারীর সন্ধান। সকাল থেকে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস ও সিটি কর্পোরেশন, তবে উৎসুক জনতার ভিড়ে কাজ ব্যাহত হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, সিটি কর্পোরেশন ও সড়ক বিভাগের অবহেলায় এই মর্মান্তিক ঘটনা। ফরহাদ আহমেদ বাবুর ছবিতে ইফতেখার রায়হানের প্রতিবেদন। রোববার রাত 8টা,
ঢাকা ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকায় ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের সামনে উন্মুক্ত ম্যানহোলে পড়ে মুহূর্তে হারিয়ে যান এক নারী। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে খবর দেয়া হয় ফায়ার সার্ভিসকে। রাত 1:30 পর্যন্ত উদ্ধার অভিযান চলার পর মুষলধারে বৃষ্টি ও স্রোতের কারণে অভিযান স্থগিত করে ফায়ার সার্ভিস। সোমবার সকাল 8টা থেকে ফের শুরু হয় অনুসন্ধান। ফায়ার সার্ভিস জানায় ম্যানহোলটি অন্তত 10 ফুট গভীর এবং বৃষ্টির কারণে স্রোতও বেশি। এমন অবস্থায় সিটি কর্পোরেশনের সহায়তায় আশপাশের ড্রেনের ঢাকনা খুলে চলছে তল্লাশি। যেখান থেকে নারীটি ডুবে গেছে ওখান থেকে আমরা পানি যে বেরিয়ে গেছে লাস্ট চকের মধ্যে এই পর্যন্ত আমরা 2বার সার্চ করেছি এবং প্রচণ্ড বৃষ্টি, পানির অনেক স্রোত, সম্পূর্ণ বিপরীত পরিস্থিতিতে আমরা কাজ করে গেছি। 2টা লাইন এক হয়েছে, এই সমস্ত জায়গায় যদি কোনো কারণে আটকা থাকে এটাই আমরা দেখব, তারপরে লাস্ট পর্যন্ত আমরা চালিয়ে যাব উদ্ধার না হওয়া পর্যন্ত উদ্ধার তৎপরতা। স্থানীয়রা জানান দীর্ঘদিন ধরে ঢাকনাবিহীন এই ম্যানহোল, যদিও কোনো ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্টরা। তাদের গাফিলতিতেই এমন মর্মান্তিক ঘটনা। যখন এটা পানিতে ভরা থাকে তখন কিন্তু বোঝা যায় না যে আসলে কোন জায়গায় স্ল্যাব আছে কোন জায়গায় স্ল্যাব নাই। হাসপাতালের পক্ষ থেকে এগুলি করতে পারেন কিন্তু করে না। তারা বলছে যে আমরা এটা আমাদের কোনো কাজ না, এটা সিটি কর্পোরেশনের কাজ। তবে নগর কর্তৃপক্ষের দাবি মহাসড়কের পাশের ড্রেনটি বিআরটি প্রকল্পের আওতায়। প্রকল্পের কাজ শেষ না হওয়ায় রক্ষণাবেক্ষণ এখনও সিটি কর্পোরেশন বুঝে নেয়নি। গাজীপুর সিটি কর্পোরেশনের অধীনে কোনো ড্রেন না, এটা হচ্ছে বিআরটি প্রকল্পের একটা ড্রেন এবং এই ড্রেনটা বিআরটিএ মেনটেন করে এবং সবচেয়ে বড় কথা তারা কিন্তু সিটি কর্পোরেশনকে এখনো হ্যান্ডওভার করেননি বিষয়টা। এদিকে নিখোঁজ ওই নারীকে ফারিয়া তাসনিম জ্যোতি বলে দাবি করছেন তার স্বজন ও সহকর্মীরা। দুর্ঘটনার সময় জ্যোতি কাজের সূত্রে ওই এলাকাতেই ছিলেন বলে জানান তারা। ঘটনার পর থেকে তার মুঠোফোন বন্ধ রয়েছে। 8টার পর থেকে তার নাম্বার বন্ধ, মানে আমার বোনের নাম্বার বন্ধ পাওয়া যাচ্ছে। পরে আমি আমাদের গ্রুপের ফুটেজ এবং আমাদের সহকর্মীদের ফুটেজ দেখে তখন আমার মানে ধারণা হলো যে তাহলে কি আমার বোন কিনা। উনি হসপিটালে যাওয়ার কথা কিন্তু হসপিটালে যায় নাই, ও নিচে এসে নেমে দেখে যে ম্যাডামকে পাওয়া যাচ্ছে না এবং মোবাইলও বন্ধ পাওয়া যাচ্ছে। আগামীতে কেউ যেন এমন দুর্ঘটনার শিকার না হয় সেজন্য কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্থানীয়রা। ইফতেখার রায়হান, এখন, গাজীপুর। গাজায় মানবিক সহায়তার উদ্দেশ্যে দিনে 10 ঘন্টা যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় নিহত হয়েছে অন্তত 63 ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে ক্ষুধা ও অপুষ্টিতে নতুন করে আরও 6 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে, যাদের মধ্যে 2 জন শিশুও রয়েছে। এর আগে গাজাবাসীর জন্য বিমান থেকে 25 টন মানবিক সহায়তা ফেলেছে সংযুক্ত আরব আমিরাত ও জর্ডান। যদিও গাজার মানবিক সংকটের জন্য জাতিসংঘকে দায়ী করলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। সহায়তা সংস্থাগুলো বলছে 20 লাখ ফিলিস্তিনির একবেলা খাবারের জন্য কমপক্ষে 160টি বিমান বাহিনী ফ্লাইট প্রয়োজন। গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যুদ্ধ শুরুর পর থেকে শুধু অপুষ্টিতে মারা গেছেন 133 ফিলিস্তিনি। বাংলাদেশে অভিযোগ এনে ভারতের আসামের মুসলিমদের ঘর বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে। গেল 1 মাসে প্রায় 3,500 মুসলিমের বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। সেখানে বলা হয় রাজ্য সরকার নির্বাচনের আগে আসাম থেকে মুসলিমদের উচ্ছেদ অভিযান বাড়িয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আর জানাচ্ছেন জানারা ভুইয়া। ভারতের আসামে প্রায় 1 কোটি মুসলিম রয়েছে। জম্মু কাশ্মীরের পর দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত রাজ্য এটি। তবে কয়েকদিন পরপরই আসামের মুসলিমদের উপর চড়াও হয় মোদি প্রশাসন। তাদের নিজ ভূমি থেকে উচ্ছেদের পাশাপাশি ঘটে বিতাড়িত করার ঘটনাও। এমনকি বাংলাদেশি অভিযোগে তাদের পুষিনও করা হয় প্রতিবেশী দেশে। এবার ভারতে রাজ্য সরকার নির্বাচনকে সামনে রেখে আসামের মুসলিমদের ঘরবাড়ি গুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে। এ নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স, যেখানে বলা হয় আসামের মুসলিমরা বাংলাদেশি নাগরিক। এই অভিযোগ এনে তাদের বাড়িঘর ভেঙে ফেলা হয়েছে। এই অবস্থায় তাঁবুতে মানবেতর জীবন পার করছেন অনেকে। तो बोलता है हम लोग बांग्लादेशी, क्यों बांग्लादेशी होगा? हम लोग का सब प्रूफ है, बाप दादा चाचा सबका प्रूफ है। वो हम लोगों का घर उससे भांग दिया, उसके बाद हम लोग के कैंप पर रहा है। 2024 সালের আগস্টে শেখ হাসিনার সরকারের পতনের পর অবনতি হয় বাংলাদেশ ভারতের সম্পর্কের। এরপর থেকেই সেখানকার মুসলিমদের উপর নিপীড়নের অভিযোগ ওঠে মোদি সরকারের বিরুদ্ধে।
এছাড়াও 2021 সালে রাজ্য সরকার নির্বাচনে আসামে হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে এ পর্যন্ত 50,000 মুসলিমকে উচ্ছেদ করেছেন তিনি। আবাস হারিয়েছে 4,700 পরিবার। শুধুমাত্র গেল এক মাসে প্রায় 3,500 মুসলিমের বাড়িঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছেন। উদ্ধার করেছেন প্রায় 160 কিলোমিটার জমি। गोमांस, फिर आपका मंदिर मस्जिद, फिर आपका मुस्लिम, फिर यहाँ पे बोला जाता है कि संदेहयुक्त नागरिक है, बांग्लादेशी है। इस तरीके के जो घिनौनी हरकतें जो है ये हमारे ऊपर जो इल्ज़ाम लगाया जा रहा है ये बिल्कुल बेबुनियाद है। अगर कोई बांग्लादेशी है। যদিও আসাম মুখ্যমন্ত্রী মুসলিমদের ঘর ভাঙার বিষয়টি অস্বীকার করেছেন। জোহানারা ভুইয়া, এখন বিশ্ব। শেষ করছি এখন দুপুর। তার আগে জানাবো শিরোনামগুলো। নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক। সেনাবাহিনী ও পুলিশের মধ্যে সমন্বয় বাড়ানোর নির্দেশ প্রধান উপদেষ্টার। ওয়াকআউটের পর ঐকমত্য কমিশনের বৈঠকে ফের যোগদান বিএনপির। জুলাই সনদ হওয়ার পর নির্বাচন নিয়ে আলোচনা, বললেন নাহিদ। যে তরুণরা দেশ গড়বে তারাই করছে চাঁদাবাজি, মির্জা ফখরুলের মন্তব্য। ন্যায্যতার ভিত্তিতে দেশ গড়ার আহ্বান। চট্টগ্রামে ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা, সাগর শান্ত হলেও উপকূলে ভাঙন আতঙ্ক। বরিশালে জমে থাকা পানিতে দুর্ভোগ। যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় নিহত 63 ফিলিস্তিনি। গাজায় আমিরাত ও জর্ডানের খাদ্য সহায়তা। এই ছিল এখন দুপুরের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/free/ekontv।